গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, অনলাইন ক্লাসে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো আছো। আজকে তোমাদের কত নাম্বার ক্লাস? 56। আমি পড়াচ্ছিলাম পঞ্চম অধ্যায় অনুমান। আমরা ভালো করে জানি অনুমান কাকে বলে, অনুমান কত প্রকার, কী কী। গত ক্লাসে আমি পড়িয়েছি মাধ্যম এবং অমাধ্যম অনুমান কাকে বলে, পার্থক্য। আমরা এটা ভালো করে পড়েছি এবং আমরা এটাও জানি আমরা যদি এটা না জানি পরবর্তী অধ্যায়গুলো আমরা ভালো করে পড়তে পারবো না। তাহলে অনুমান সম্পর্কে আমাদের কনসেপ্টটা একেবারে ক্লিয়ার থাকতে হবে। অমাধ্যম অনুমানে একটা আশ্রয় বাক্য থাকে, মাধ্যমে থাকে একাধিক আশ্রয় বাক্য। আচ্ছা, এখন চলে যাব অবরোহ এবং আরোহ অনুমানে। একটা জিনিস মনে রেখো, প্রথমে যখন তোমাকে কোশ্চেন করবে অনুমান কত প্রকার, বলবে দুই প্রকার। কি কি? অবরোহ এবং আরোহ। অবরোহ অনুমানে কি হচ্ছে, একাধিক আশ্রয় বাক্য থেকে যখন সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলা হয় অবরোহ অনুমান। আর আরোহ অনুমানে কি হচ্ছে, যে আরোহ অনুমান হচ্ছে এখানে যে সহজ সংজ্ঞাটা, ঠিক আছে, এখানে সহজ সংজ্ঞাটা দিবে এটা। এখানে অনেকগুলো সংজ্ঞা আছে। কয়েকটি বিশেষ দৃষ্টান্তের উপর নির্ভর করে একটি সার্বিক সংশ্লেষণ যুক্তিবাক্য প্রতিষ্ঠার প্রক্রিয়াকে বলা হয় আরোহ অনুমান। পেজ নাম্বার হচ্ছে তোমাদের 127। এখানে আমি উদাহরণটা দিয়ে দিব, সংজ্ঞাটা না লিখলাম, পার্থক্যটা লিখতে লিখতে সংজ্ঞাটা যদি চলে আসে তখন দিব, ঠিক আছে। অবরোহ অনুমানে প্রথমেই হচ্ছে পার্থক্যটা আমি আগে পড়াই। তোমরা ভালো করে জানো মিস তোমাদের পার্থক্য এভাবে কেন পড়ায়, যে মনে রাখার জন্য। বইতে এভাবে করে দেয়া আছে, আমি ছোট ছোট করে লিখে দিচ্ছি। আচ্ছা, প্রথমেই আমি সংজ্ঞাটা যেটা আছে অবরোহ অনুমানের, সংজ্ঞাটা যদি তুমি লিখতে যাও, এখানে তো সংজ্ঞা এভাবে করে দেওয়া নেই, এখানে রাখবো এক বা একাধিক এখান থেকে লিখবি, হ্যাঁ, আর কর্নার থেকে এখান থেকে লিখি এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত। আমি সংজ্ঞাটা এভাবে দিলাম। এক বা একাধিক কেন লিখেছি জানো? অমাধ্যম হলে এক, মাধ্যম হলে একাধিক। আর আরোহ অনুমান হচ্ছে যে অনুমান প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ দৃষ্টান্তের উপর নির্ভর করে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়। অর্থাৎ আরোহ অনুমানে কয়েকটি বিশেষ দৃষ্টান্তের উপর নির্ভর করে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়। আমি পরবর্তী ক্লাসে আবার উদাহরণটা দেখাবো। এখন যেহেতু এখানে ছক করে ফেলেছি, উদাহরণটা লিখতে অনেক সময় যাবে। তোমরা জানো আরোহ অনুমানে মিনিমাম 3টা থেকে 4টা আশ্রয় বাক্য থাকে। আমি উদাহরণটা মুখে মুখে বলে দিচ্ছি, যেমন রহিম হয় মরণশীল, যদু হয় মরণশীল, মধু হয় মরণশীল, সুতরাং সব মানুষ হয় মরণশীল। অর্থাৎ এখানে তোমাকে কি বলছে, কয়েকটি বিশেষ দৃষ্টান্তের উপর, অর্থাৎ রহিম, করিম, যদু, মধুর বিশেষ দৃষ্টান্তের উপর নির্ভর করে তুমি কি করছো, বলছো যে একটা সার্বিক সংশ্লেষক বাক্য সব মানুষ হয় মরণশীল। তাই বলছে যে অনুমান প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ দৃষ্টান্তের উপর নির্ভর করে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়। আচ্ছা, তোমাদের এখানে আছে হচ্ছে পঞ্চম অধ্যায়ের, তোমাদের পড়াতে হবে পঞ্চম অধ্যায়ের হচ্ছে অনুমানের ধারণা, অনুমানের প্রকারভেদ, প্রকৃতি, অবরোহ আরোহ অনুমানের সম্পর্ক, আচ্ছা, পার্থক্য।
প্রকারভেদ, অমাধ্যমের প্রকৃতি, আবর্তনের ধারণা। আচ্ছা, যে তোমাদের সিলেবাস ছোট ওই জন্য দেখতে হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে পার্থক্য 1। 2 নাম্বার হচ্ছে তোমাদের সিলেবাস কী বলছে, অবরোহ আনুমানিক সম্পর্ক প্রকৃতি। সিদ্ধান্ত, আমি বারবার অবরোহ অনুমান লিখলাম না। সিদ্ধান্ত কখনোই আশ্রয় বাক্য থেকে বড় হতে পারে না। আচ্ছা, এখানে তোমরা যদি ভুলে যাও, আমার একটা জিনিস করা দরকার ছিল, আমি তাহলে এখানে উদাহরণটা লিখে দিই, কারণ তোমরা যদি মনে না রাখতে পারো। সিদ্ধান্ত কখনোই আশ্রয় বাক্য থেকে বড় হতে পারে না। কেন পারে না দেখো, এখানে উদাহরণটা একটু দিয়ে দিই। সব মানুষ হয় মরণশীল, সব কবি হয় মানুষ, সুতরাং সব কবি হয় মরণশীল। তুমি দেখো, কবি বড় না মানুষ বড়? সব মানুষরা নিশ্চয়ই বড়। তাহলে সিদ্ধান্তটা আশ্রয় বাক্যের সমান হবে, এই অপ্রধান আশ্রয় বাক্যের সমান, কিন্তু কখনোই আশ্রয় বাক্য থেকে বড় হবে না। আর আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় আশ্রয় বাক্য থেকে বড় হবে। কারণ এখানে আমি উদাহরণটা লিখে দিচ্ছি, দেখো। রহিম হয় মরণশীল, যদু হয় মরণশীল। যদু মধু লিখি যে তোমাদের তাড়াতাড়ি হবে, ঠিক আছে? লিখতে মধু হয় মরণশীল, সুতরাং সব মানুষ হয় মরণশীল। তাহলে এখানে 2 নম্বরে হবে সিদ্ধান্ত সর্বদা আশ্রয় বাক্য থেকে ব্যাপক। সর্বদা আশ্রয় বাক্য থেকে বড়। আমি এখানে বড়ই লিখলাম, ব্যাপক না লিখে। অর্থাৎ তোমরাই দেখো, এই সিদ্ধান্তটা, এই যে আশ্রয় বাক্য 3টা, রহিম, কবি, যদু, মধু হচ্ছে ব্যক্তি বিশেষ, আর এখানে হচ্ছে সব মানুষ, দেখতেই পাচ্ছ। তাহলে মূল পার্থক্যই হচ্ছে কি, এখানে হবে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয়, আর এখানে কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্ত, যে কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্ত পর্যবেক্ষণের ভিত্তিতে, পর্যবেক্ষণের দেখার ভিত্তিতে একটা সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়। সার্বিক কেন? সব আছে। সংশ্লেষক কেন? নতুন তথ্য দিচ্ছে। আর এটা একটা যুক্তিবাক্য, উদ্দেশ্য আছে, সংযোজন আছে, বিধ আছে, ঠিক আছে? এগুলো পরে আমি ব্যাখ্যা করবো। তাহলে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়। এখানে 2 নম্বরে বলেছিলাম, আমি এখানে 2 নম্বর লিখেছি, আর এখানে লিখেছি সিদ্ধান্তটা কখনোই আশ্রয় বাক্য থেকে বড় হতে পারে না, আর সিদ্ধান্ত সবসময় আশ্রয় বাক্য থেকে বড় হয়। এটা এভাবে যদি তোমাদের মুখস্থ না থাকে, সংজ্ঞাটা লিখে আগে উদাহরণ লিখবে, উদাহরণ লিখে তোমরা দ্বিতীয় পয়েন্টটা পেয়ে যাবে। এটা আমি মুছে 3 নম্বর পয়েন্টটা লিখছি। আচ্ছা, 3 নম্বরে বলছে এই অনুমানে আশ্রয় বাক্যে যা থাকে সিদ্ধান্তে তাই অনুমিত হয়। অর্থাৎ কথাটা হবে এভাবে, অবরোহ অনুমানের সিদ্ধান্তে যা অনুমিত হবে তাই নিশ্চিত হবে।
না, কথাটা এভাবে হবে না। মানে কথাটা হচ্ছে আরোহণ, মানে যখন আমরা বলি সব মানুষ হয় মরণশীল রহিম করিম যদু মধু মৃত্যু দেখে, তখন এখানে প্রকৃতির নিয়ম এবং কার্যকারণ নিয়ম থাকে। আমরা পড়েছি, তাই না, 7 নম্বর অধ্যায় ফার্স্ট ইয়ারে, যে এই অনুমানে, বারবার এই অনুমান নিলাম না, এই অনুমানে আশ্রয় বাক্যের কথাটা আশ্রয় বাক্যের সিদ্ধান্তে, কথাটা এভাবে হবে, তাই অনুমিত হয়। এই অনুমানে আশ্রয় বাক্যে যা থাকে সিদ্ধান্তে তাই অনুমিত হয়। যেমন সব মানুষ হয় মরণশীল, রহিম হয় একজন মানুষ, রহিম হয় এক মরণশীল। আশ্রয় বাক্যের কথাটাই আমি সিদ্ধান্তে লিখেছি গুছিয়ে। বা সব মানুষ হয় মরণশীল, সব কবি হয় মানুষ, সব কবি হয় মরণশীল, এখানে দেয়াই ছিল। আর এখানে বলছে, এখানে সিদ্ধান্তটা আশ্রয় বাক্য, প্রকৃতির নিয়ম এবং কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়। সিদ্ধান্ত প্রকৃতির নিয়ম ও কার্যকারণ নিয়মের আচ্ছা, এই জিনিসটা মনে রাখো। উদাহরণটা অবশ্যই সামনে রাখবে। একটু আগে যে উদাহরণ রেখেছি, রহিম মরণশীল, করিম মরণশীল, যদু মরণশীল, মধু মরণশীল, সুতরাং সব মানুষ হয় মরণশীল। এই যে সব মানুষ হয় মরণশীল লিখলাম, এটার মধ্যে কি আছে, দুটো জিনিস রয়েছে, অর্থাৎ যার ভিত্তিতে সিদ্ধান্তটা প্রতিষ্ঠিত হয়। একটা হচ্ছে প্রকৃতির নিয়ম, অর্থাৎ রহিম, করিম, যদু, মধুর যে মারা যাবে, এটা একটা জাস্ট প্রতিদিন যে মারা যাচ্ছে মানুষ, কারণ না কোনো নাম আছে, আমি রহিম করিম ব্যবহার করলাম, তাহলে এটা প্রকৃতির নিয়ম। আর এটা হচ্ছে কার্যকারণ নিয়ম, অর্থাৎ প্রত্যেকটা মৃত্যুর পেছনে কারণ আছে। অর্থাৎ রহিমের যে কারণে মৃত্যু হয়েছে, করিমের সে কারণে হয়নি, যদুর যে কারণে হয়েছে, মধুর সে কারণে হয়নি। সেটাই বলছে আরোহণ অনুমানের সিদ্ধান্তটা যে প্রতিষ্ঠিত হচ্ছে, তার মধ্যে দুটা ভিত্তি থাকে, একটা হচ্ছে প্রকৃতির নিয়ম, আরটা হচ্ছে কার্যকারণ নিয়ম। এই দুটো নিয়ম আমরা পড়েছি, আবার পড়বো, ঠিক আছে? জাস্ট এখন এটা মুখস্থ করবো। 4 নাম্বারে বলছে, এটা একটা 2 নাম্বারের কোশ্চেন আসে, এই অনুমানের গতি, এই অনুমান বাড়লাম না, এর গতি নিম্নমুখী। আচ্ছা, এমসিকিউতে একটা কোশ্চেন দিবে, এটা নিম্নমুখী। কেন নিম্নমুখী? উদাহরণটাকে মনে রাখবে, সব মানুষ হয় মরণশীল, এর উপরে তার বড় কোনো সেন্টেন্স নেই। সব মানুষ মরণশীল বা সব প্রাণী মরণশীল, এই কথাটা যখন আগে সব লিখে দিয়েছে, তারপরে কি লিখতে হবে, ছোট, কারণ অবরোহ অনুমানের সিদ্ধান্তটা সবসময় ছোট হয়। যখনই এই লাইনটা মনে রাখবে, অবরোহ অনুমানের সিদ্ধান্তটা ছোট, তখনই মনে রাখবে এটা নিম্নমুখী, অর্থাৎ এটা নিচের দিকে যাচ্ছে। আর এটা ঊর্ধ্বমুখী। কেন ঊর্ধ্বমুখী? এটা যদি নিম্নমুখী মনে রাখো, তাহলে এটা অটোমেটিকলি মনে ঊর্ধ্বমুখী। কেন? রহিম, করিম, যদু, মধু, মৃত্যু এবং সবার শেষে সিদ্ধান্তে কি বলছে, সব মানুষ হয় মরণশীল। এটা সিদ্ধান্তটা সবার শেষ হচ্ছে সব মানুষ হয় মরণশীল। তাহলে এর গতি হবে কি, এর গতি আর লিখলাম না বারবার, ঊর্ধ্বমুখী, ঠিক আছে? এটা হচ্ছে ঊর্ধ্বমুখী আর এটা হচ্ছে নিম্নমুখী, অর্থাৎ নিচের দিকে, কেননা সিদ্ধান্তটা কখনোই আশ্রয় বাক্য থেকে ব্যাপক হয় না। আচ্ছা, এটা কি ছিল, এই অনুমানের যুক্তিগুলোকে সত্য বলে ধরে নেওয়া হয়, আর এটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা থেকে প্রাপ্ত। এই অনুমানে আমি যা ছোট্ট করে লিখলাম আশ্রয় বাক্যগুলোকে, যুক্তিগুলোকে সত্য বলে ধরে যুক্তিগুলো বাস্তব
অভিজ্ঞতা থেকে প্রাপ্ত। অর্থাৎ এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে এই অনুমানের যুক্তিগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে প্রাপ্ত। অর্থাৎ রহিম, করিম, যদু, মধু, তুমি যে মৃত্যুগুলো দেখছো, ঠিক আছে, এগুলো বাস্তব জগৎ থেকে আমরা নিচ্ছি। যে প্রতিদিনের যে মৃত্যু হচ্ছে সেগুলো হচ্ছে তার থেকে আমরা বলছি সব মানুষ হয় মননশীল। আর এখানে যে যুক্তিগুলো আমরা কি করি, যে সত্য বলে ধরে নিই। ঠিক আছে, এটাই হচ্ছে অবরোহ এবং আরোহ অনুমানের মূল পার্থক্য। আরও কিছু আছে, ঠিক আছে, আমি ছোট ছোট করে লিখবো, তোমরা অবশ্যই পেজ নাম্বার দেখে 127 to 28 তোমরা নিজেরা ডিটেলস পড়ে নেবে বড় করে। ছয় নম্বর, রূপগত বা আকারগত ভাবে সত্য। অর্থাৎ এই অনুমান আকারগত বা রূপগতভাবে সত্য হয়, আর এই অনুমান হচ্ছে বস্তুগতভাবে সত্য। বস্তুগতভাবে সত্য। রূপগত বা আকারগতভাবে কখন সত্য হয় ডিটেলস দেওয়া আছে, আমি জাস্ট মুখে বলছি। যখন তোমাকে কতগুলো নিয়ম দিবে, নিয়মগুলো যখন ফলো করা হয়, অর্থাৎ নিয়মগুলো যখন যথাযথভাবে পালন করে সিদ্ধান্ত টানা হয়, তখনই হয় রূপগত বা আকারগতভাবে সত্য। এমসিকিউতে কোনো কোশ্চেন আসলে অবরোহ অনুমানের মূল লক্ষ্য কোন ধরনের সত্যতা, লিপে আকারগত বা রূপগত সত্যতা। আর আরোহ অনুমানের বস্তুগত সত্য, কেননা এই দৃষ্টান্তগুলো আমরা বাস্তব জগৎ থেকে নেই। অর্থাৎ দৃষ্টান্তগুলো যদি বাস্তব জগতে সত্য হয়ে থাকে, তাহলে আমি যে তথ্যগুলো নিলাম, যুক্তিগুলো, বাক্যগুলো নিলাম, সেটাও সত্য হবে। ঠিক আছে, এই অনুমানে যুক্তির বৈধতা বিচার করা হয়। অর্থাৎ যেহেতু এটা রূপগত বা আকারগত সত্য, তখন আমরা দেখব যে আমরা পড়েছি ফার্স্ট ইয়ারে যে এই যুক্তিটা বৈধ নাকি অবৈধ। আমরা 10টা নিয়ম পড়েছি, সেই নিয়মের পরিপ্রেক্ষিতে আমরা বলেছি যে এটা বৈধ হয়, এটা বৈধ হয় না। তাই বলছে এখানে যুক্তির বৈধতা বিচার করা হয়, আর এখানে আশ্রয় বাক্যের বস্তুগত সত্যতা বিচার করা হয়। এখানে হচ্ছে কি বস্তুগত সত্যটা, অর্থাৎ বাস্তবের সাথে সত্য মিল আছে কিনা, সত্যতা বিচার করা হয়। অর্থাৎ এখানে দেখা হয় বাস্তবের সাথে মিল আছে কিনা। 8 নম্বরে বলছে অভিজ্ঞতার ভিত্তিতে আশ্রয় বাক্য সংগ্রহ করা হয় না। এটা আসলে এটার মতোই, বস্তুগতভাবে সত্য আর এই কথাটা অনেকটা একই, দিলেও চলবে না দিলেও চলবে। এটা হচ্ছে অভিজ্ঞতার ভিত্তিতে যাচাই করা হয় না। অভিজ্ঞতার ভিত্তিতে, কারণ আমরা আগেই বলেছি এটা সত্য বলে ধরে নেওয়া হয়। 5 নম্বর নিয়ম হচ্ছে, তাই বলছে এটা অভিজ্ঞতার ভিত্তিতে যাচাই করা হয় না, যাচাই করা হয় না। আর একই কথা অভিজ্ঞতার ভিত্তিতে যাচাই করা হয়। অভিজ্ঞতার ভিত্তিতে যাচাই করা হয়, তাকে আশ্রয় বাক্যগুলোকে। 9 নম্বর হচ্ছে বৈধ বা অবৈধ হয়। আমি এতটুকু লিখে দিলাম, বৈধ বা অবৈধ হয়, তাই সিদ্ধান্তটা হয় সম্ভাব্য। আমি কথাটা আর লিখলাম না, ঠিক আছে, কেননা কোনো কোনো অনুমানে গিয়ে আমরা দেখবো সিদ্ধান্ত নিশ্চিত হয়ে যায়, পরে কথাটা না লিখলেও চলবে। এখানে লিখবে বৈধ বা অবৈধ,
আর এখানে লিখবে সম্ভাব্যতা মাত্রা কম বেশি। আচ্ছা, বিভিন্ন সময় বিভিন্ন রকম, বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম। লাস্ট পয়েন্ট আমি তো ছোট ছোট করে লিখে দিচ্ছি তোমাদের, তোমরা ডিটেলসটা পড়বে, আমি মাঝখান থেকে একটু একটু। হ্যাঁ, আচ্ছা, আমার মনে হয় 10 নাম্বারটা আর 1 নাম্বারটা আমি যে প্রথমে সংজ্ঞা দিয়েছি একই কথা, লিখলেও চলবে না লিখলেও চলবে। মানে আশ্রয় বাক্য হচ্ছে এক বা একাধিক, এক বা, এটা সংজ্ঞা লিখলেই হয়ে যাবে, এক বা একাধিক আশ্রয় বাক্য, আশ্রয় বাক্য। আর সবসময় এটাতে কি থাকবে, একাধিক আশ্রয় বাক্য, একাধিক আশ্রয় বাক্য, একাধিক আশ্রয়। এটা সংজ্ঞা লিখলেই আর উদাহরণটা লিখলেই বোঝা যাবে। তোমরা অবশ্যই পার্থক্য লেখার সময়, যদিও বইতে পার্থক্যের মধ্যে উদাহরণ দেওয়া নেই, তোমরা উদাহরণটা দিয়ে লিখো, তাহলে এটা লিখতে তোমাদের সুবিধা হবে। এটি তোমাদের আমি বাসায় পড়া দিলাম, অবরোহ এবং আরোহণ অনুমানের পার্থক্য, আর তার আগে দিয়েছিলাম মাধ্যম অমাধ্যম। আজকে এতটুকু পর্যন্তই। নেক্সট ক্লাসে সিলেবাসটা দেখবে, দেখে কিছুটা পড়ে নিবে, এবং আমার বিশ্বাস তোমরা যদি কিছুটা পড়ে নাও, আগে তো প্রথম বছর আমি পড়িয়েছি ক্লাসে, তাই না, না পড়াইনি তা এমন না, পড়ে তোমরা যদি ক্লাসগুলো দেখো তাহলে তোমাদের কাছে সহজ হবে, নাহলে আবার নতুনের মতোই মনে হবে। আজকে পর্যন্তই।